নমস্কার বন্ধু, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ব্যাঙ্গালোরের কয়েকটা অসুবিধার কথা। মোট 5টা অসুবিধার কথা আমি বলেছিলাম। তার বাইরেও আরও 2-1টা অসুবিধা ছিল যেগুলো আমার মনে হয়নি যেগুলো একদম টপ লিস্টে আসতে পারে, সেই জন্য আর সেটাকে বলিনি। যদিও তার মধ্যে মিস করে গেছিলাম যে জলের অসুবিধার কথা, যেটা অবশ্যই টপ লিস্টে থাকা উচিত, যদি আমি 5 নম্বরের মধ্যে নিতে পারিনি। এবং ইলেকট্রিকের অসুবিধা, মানে জল গরমকালে প্রচুর অসুবিধা হয়, অনেক সময় জলের হাহাকার হয় এবং জল কিনতে হয়, জলের কোয়ালিটি খারাপ। তবে সেটা অন্যভাবে একটু বলেছিলাম যে জলের থেকে চুল পড়ার সমস্যা হতে পারে। এবং এখানে যে ইলেকট্রিক বা পাওয়ার কাট মানে লোডশেডিং সেটা যে হয় সেটাও বাদ পড়েছিল। সেটা অনেকে কমেন্টে আমাকে এটা জানিয়েছেন যে আপনি এগুলো বাদ দিয়ে গিয়েছেন বা বাদ পড়ে গিয়েছে। যাই হোক, এটা বাদ পড়ে গেছে। আর মনে হয়েছিল এটা টপ 5-এ বোধহয় না রেখে তার পরে রাখতে পারি, কারণ ওগুলো যা হোক করে ম্যানেজ করা যায়। খরচ বেশি হয়, মানে কারো কারো ক্ষেত্রে হয়তো গরমের সময় বিশেষ করে হোয়াইট ফিল্ড বা শারজাপুর এলাকায় কোনো কোনো বছর এরকম হয়েছে 3-3.5 হাজার টাকা পর্যন্ত জলের বিল পৌঁছে গেছে প্রতি মাসে। আজকে আমি বলি যে তাহলে তা সত্ত্বেও এটা তো সত্যি যে ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি আছে, সম্ভবত 15 কি 20 লক্ষ কি তারও বেশি হয়তো বাঙালি আছে। তো তাহলে কেন বাঙালি এবং পুরো দেশের মানুষ এখানে আসছে? এরকম 5টা প্রধান যে ব্যাপার বা সুবিধা সেটাকে আজকের এই ভিডিওতে বলি। প্রথমেই শুরু করি ব্যাঙ্গালোর, যার জন্য সবচেয়ে বেশি ফেমাস বা সবথেকে বেশি যেটা হয়। ব্যাঙ্গালোরকে জানেন সিলিকন ভ্যালি বলা হয় ভারতবর্ষের, এবং এখানটায় আইটি চাকরি এটা কিন্তু দেশের মধ্যে সবচেয়ে বেশি। দেশের মধ্যে বললেও ভুল হবে, এটা সম্ভবত আমেরিকার আসল যে সিলিকন ভ্যালি, মানে আমেরিকায় যেটা আছে, আমেরিকার আইটি বাজার, এবং তারপরেই গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আইটির চাকরি আছে ভারতবর্ষে। এই দুটো জায়গায় আইটির চাকরি কিন্তু সবচেয়ে বেশি, মানে আমাদের দেশের মধ্যে, এমনকি আমেরিকার বাইরে সবচেয়ে বেশি আমাদের দেশেই। এবং আমাদের দেশে যে চাকরিটা সেটা মূলত ওই সার্ভিস বেসড, অত ডিটেলে গিয়ে দরকার নেই, কিন্তু মোটামুটিভাবে এখানটা প্রচুর চাকরি আছে এবং যে কারণে আমরা আসি, আমিও এসছি। আমি নিজেও আইটি ওরিয়েন্টেড চাকরি করি, যদি আইটি কোম্পানি সরাসরি নয়, কিন্তু আমার কাজের ধরনটা আইটি। এবং এভাবে আমার মতো বহু মানুষ, সম্ভবত আপাতত 10 লক্ষ মানুষ ব্যাঙ্গালোরে আইটির সঙ্গে সরাসরি যুক্ত, এবং তার সঙ্গে তো তাদের পরিবার আছে। এটা কয়েকদিন আগে একটা খবরে দেখছিলাম। ফলে আইটির চাকরি যখন মানে আইটিতে চাকরি করার কথা যখন মনে আসে, তখন কিন্তু ব্যাঙ্গালোর হয়ে যায় একদম সবার আগে। এটা এখনও পর্যন্ত 1 নম্বরে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং আপনি আইটির চাকরিতে যদি দেখেন বিভিন্ন রকমের চাকরি, মানে আপনি কেরিয়ার স্টার্ট করার চাকরি বা তার থেকে আরও বেশি মানে অ্যাডভান্স লেভেলের চাকরি, সেটা যদি করবার কথা ভাবেন, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এবং চাকরির বেতনের রেঞ্জটা কিন্তু অনেক বেশি, অনেক কমেও আছে, সেরকম খুব হাই লেভেলের চাকরিও আছে। ফলে আইটির চাকরির দিক থেকে কিন্তু ব্যাঙ্গালোর 1 নম্বরে। এটা গেল আইটির চাকরি। তবে শুধু কি ব্যাঙ্গালোরেই আছে এই চাকরিটা, সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। ব্যাঙ্গালোরে আমি যখন বলেছিলাম, আপনারা বলেছেন কেন কলকাতা ফিরে যাচ্ছেন না। দেখুন, আমি কিন্তু কখনো কলকাতার সঙ্গে তুলনা করিনি, কারণ কলকাতা সেই পর্যায়ে নেই যে চাকরি বাকরির দিক থেকে যে ব্যাঙ্গালোরের সঙ্গে তুলনায় আসতে পারে। কিন্তু কলকাতা আর ব্যাঙ্গালোরের বাইরেও তো অনেক শহর আছে আমাদের দেশে। দিল্লির কাছাকাছি যেগুলো আছে, এনসিআর যেটা, পুনা এবং হায়দ্রাবাদ, চেন্নাই, এরা কিন্তু বেশ বড় শহর আইটির জন্যে। তার মধ্যে যদি দেখেন হায়দ্রাবাদের গ্রোথ, মানে হায়দ্রাবাদ কি স্পিডে চাকরি ওখানে বাড়ছে বা কত পরিমাণে চাকরি আসছে, সেই হিসাবে কিন্তু রিসেন্ট সময়ে হায়দ্রাবাদ এসে গেছে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে, পৃথিবী নয়, গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে 1 নম্বরে, এবং ভারতবর্ষের মধ্যেও 1 নম্বরে। মানে ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে 1 নম্বরে এখানটা চাকরির গ্রোথ। এটা সম্ভবত 43% হারে বাড়ছে ওদের যে চাকরির অফার, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হচ্ছে ওখানে। এবং দেশের মধ্যে আছে 2 নম্বরে ব্যাঙ্গালোর, এখানে মোটামুটি 24-25%। দুটো সংখ্যাই অনেক বড়, কিন্তু ব্যাঙ্গালোরের তুলনায় কিন্তু হায়দ্রাবাদের এগিয়ে যাওয়ার যে স্পিড সেটা কিন্তু বেশি। আর এর বাইরে এশিয়ার মধ্যে আরও কোনো একটা সিটি আছে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কোন শহর। তবে দেশের মধ্যে গ্রোথের দিক থেকে 1 নম্বরে হায়দ্রাবাদ এবং 2 নম্বরে ব্যাঙ্গালোর। ফলে ব্যাঙ্গালোরের বাইরে কিন্তু হায়দ্রাবাদেও যদি কেউ আপনারা চাকরির কথা ভাবেন, সেটা কিন্তু একটা ভালো অপশান। এবং ওখানে খরচ এখানটার মতো এত বেশি নয়, মানে খরচ অনেকটা কম, বেতনও একটু কমের চাকরিগুলো, মানে
যদি আপনারা সবে কেরিয়ার শুরু করতে চান, মানে আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যারা কেরিয়ার শুরু করছে, প্রথম এখানে আসছে তাদের জন্যে। যারা এখানে আছে তাদের কথা বলে তো লাভ নেই, তারা তো জানেই, তো তাদের আর কি বলবো। কিন্তু যারা আসছে তাদের জন্য, এবং তাদের দিক থেকে যদি দেখা হয়, মানে এন্ট্রি লেভেল চাকরি যদি কারো কাছে অপশান থাকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনা, তাহলে তারা যাতে ডিসিশন নিতে পারে সেই জন্যে আমি অসুবিধাগুলো তুলে ধরেছিলাম, যে এখানে কত কত অসুবিধা আছে, যে আপনার আয়ের ব্যাপারগুলো। আমি রিসেন্টলি আমার কয়েকজন কলিগ তারা চাকরি চেঞ্জ করে হায়দ্রাবাদের দিকেও গেছে। কয়েক বছর দুয়েক আগে একজন গেছিলো, সে তো কোটির ওপরে ওখানটা একটা প্যাকেজ পেয়েছিল অ্যাপেলে। রিসেন্টলি আর একটা কলিগ জাস্ট 2 মাস আগে গেছে, সেও মোটামুটি 1.25 কোটির কাছাকাছি প্যাকেজ নিয়ে ওখানটায় পেপসিকো কোম্পানিতে শুনেছি জয়েন করেছে। তো এরকমভাবে কিন্তু ওখানে চাকরি আছে এবং হাই লেভেলের চাকরিও আছে, হ্যাঁ, কিন্তু ব্যাঙ্গালোরের তুলনায় বেশি বেতনের চাকরি ওখানটা একটু কম আছে। আর একজন কলিগ যার স্যালারি অত বেশি নয়, সে যখন চাকরির চেষ্টা করছিল, সে তখন দেখছিল যে তার কিন্তু যদি 4টে কল আসছে হায়দ্রাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে কিন্তু সে কল পাচ্ছে একটা। কিন্তু কি ওখানটার একটা স্যালারির যে লেভেল, মোটামুটি 30-40 লক্ষ টাকা পর্যন্ত বছরে প্যাকেজ, সেটা পাওয়া যাচ্ছে, তার উপরে ওখানটায় খুব একটা পাওয়া যাচ্ছে না। মানে যারা শুরু করছেন তাদের তো বেতন অত বেশি হবে না, 10-12-14 লাখ 20 লাখ ম্যাক্সিমাম হতে পারে। তাদের জন্য কিন্তু হায়দ্রাবাদ একটা বেটার অপশান হতে পারে, ট্রাফিক বা খরচ এইসব কিছু মিলে, ভাষা এগুলো সব মিলে। আমি সেই জন্যে আমি বলছিলাম যে ব্যাঙ্গালোরের অসুবিধাগুলো জানুন, যাতে অন্য শহরে এক্সপ্লোর করতে পারেন। আর আপনার কাছে যদি অপশান থাকে তাহলে তো আপনি করতেই পারেন। মানে আমি যখন এসেছিলাম তখন আমার কাছে 3টে অফার ছিল, একটা কলকাতার কগনিজেন্টের, একটা পুনের, আর একটা ব্যাঙ্গালোরের সুনাম এত শুনে আমি শেষে ব্যাঙ্গালোরেই আসি, কারণ অসুবিধাগুলো আমি কিছু জানতাম না। কিন্তু যদি আমি জানতাম, মানে আজ থেকে 10 বছর আগে যদি সেই একই পর্যায়ে আমি থাকতাম এবং আমার যদি ব্যাঙ্গালোরের এই নলেজ থাকতো, তাহলে আমি হয়তো ব্যাঙ্গালোরে আসতাম না। সেক্ষেত্রে আমি হয়তো পুনাতে যেতাম, বা হায়দ্রাবাদে যদি অপশান থাকতো তাহলে হায়দ্রাবাদে যেতাম। তো সেই রকম চিন্তাভাবনা থেকেই আমার এই ভিডিওটা করেছিলাম। যাই হোক, তো প্রথম সুবিধার কথাটা আমি বললাম, আর প্রশ্ন উত্তর নিয়ে আমি ডিটেলে একটা আলাদা পর্বই করব। চাকরির ব্যাপারে যে কারণে 1 নাম্বার, এ ব্যাপারে একদম নিশ্চিত এখানে প্রচুর চাকরি এবং চাকরির সুযোগও বেশি, কিন্তু আইটির চাকরি কিন্তু মাথায় রাখবেন, বা অফিসিয়াল কাজ। আনঅফিসিয়াল কাজ আছে, কারণ আনুষঙ্গিক চাকরি থাকে, কিন্তু তাদের কিন্তু এরকম খরচের একটা ব্যাপারও কিন্তু তাদের এসে যাবে, কারণ তাদের আয়টা কিন্তু অত বেশি না। মানে যারা অন্যান্য চাকরি বাকরি করছে তাদের কিন্তু আইটির মতো এত বেশি চাকরি বেতন তারা পাবে না, তার ফলে তাদের অসুবিধাটা একটু বাড়তে পারে। 2 নাম্বার, যে এখানটার নেক্সট যে সুবিধা আমার যেটা সবচেয়ে বেশি মনে হয়, সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থা। এখানটার হেলথ বা হাসপাতাল বলুন বা চিকিৎসা বলুন, জানেন প্রচুর মানুষ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য আসে, ফলে এই চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু একটা নো ডাউট খুব ভালো, এবং আমার মনে হয় এ ব্যাপারে সম্ভবত দেশের 1 নাম্বার ওভারঅল দিক থেকে। সিএমসি ভালো আছে ভেলোরে জানি, চেন্নাইতেও কিছু হাসপাতাল ভালো আছে, কিন্তু যদি একটা ওভারঅল দেখা হয় তাহলে কিন্তু এখানটায় আমার মনে হয় এত অপশান এবং বিভিন্ন রকম, সেটা আপনি সরকারিতে যান 10-20 টাকা থেকে চিকিৎসা শুরু হচ্ছে, এবং বেসরকারিতে গেলে বেশি, কিন্তু তার চিকিৎসার যে পরিষেবা সেটা কিন্তু নো ডাউট খুব ভালো। তো এটা যারা ব্যাঙ্গালোরে থাকে তারা কিন্তু এই একটা সুবিধা তারা কিন্তু ভোগ করে, বিশেষ করে যদি বয়স হয়ে যায়, যখন যাদের এরকম হাসপাতালের বা ওষুধের বা ডাক্তারির ব্যাপারটা বেড়ে যায়, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুবিধা। এখানে বলেছিলাম যে কিছু শরীর খারাপ হয়, কিন্তু তা সত্ত্বেও এখানটায় কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা, মানে এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই বা প্রশ্ন উঠতে পারে না যেখানটায় কতটা ভালো। এটা নিয়ে আমার হসপিটাল অ্যান্ড মেডিকেল চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, আমার জামাইবাবু যিনি এসেছিলেন তার সঙ্গে কথা বলে, সেটা চাইলে আপনারা দেখতে পারেন। অনেক লোক ইতিমধ্যেই দেখেছে, 40,000-এর বেশি মানুষ অলরেডি সেটা দেখেছে। একটা তুলনা করেছিলাম কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের চিকিৎসা ব্যবস্থা। তো এখানটায় ইনফ্যাক্ট আমার মনে হয় 1 নম্বরে বোধহয় চিকিৎসাটাকেই আমি রাখতে পারতাম, 2 নম্বরে বোধহয় চাকরির ব্যবস্থাটা রাখতে পারতাম, কারণ চিকিৎসাতে অন্য শহর সম্ভবত একেবারেই কম্পিটিশানে আসবে না। মানে ব্যাঙ্গালোর যদি এখানে থাকে, নেক্সট শহর হয়তো এতটা নিচে থাকবে। এটা কোনো একটা পার্টিকুলার হাসপাতালের জন্য আমি বলছি না, আমি কিছু ওভারঅল, মানে এখানে যে ধরুন কত হাসপাতাল, মণিপালের কত ব্রাঞ্চ আছে, হার্টের জন্য নারায়ণা আছে, এভাবে প্রাইভেটগুলো দেখুন কতগুলো। সরকারিতে যদি যান তাহলে সরকারিতেও আছে, ভিক্টোরিয়া হাসপাতাল বা অন্যান্য হাসপাতালগুলো,
আবার যদি আপনারা সেন্ট জনের মতো হাসপাতাল দেখেন সেখানেও আছে। মানে ওভারঅল চিকিৎসা ব্যবস্থা কিন্তু ব্যাঙ্গালোরে অত্যন্ত উন্নত এবং খুব ভালো। তো এই দুটো গেল প্রথম দুটো ভালো যে সুযোগ, সে দুটো। ব্যাঙ্গালোর আর একটা বিষয়ে খুব পরিচিত, সেটা হলো এখানটার আবহাওয়া। এখানটায় কিন্তু সব সময় বেশ আরামদায়ক একটা আবহাওয়া থাকে। আজকাল গরমের সময় একটু গরম হচ্ছে, যদি কেউ বাইরে যায় তখন দুপুরে রোদে বেশ তাপ লাগে, কিন্তু সন্ধ্যা হলেই আবার ঠান্ডা হয়ে যায়। বেশ আরামের একটা আবহাওয়া, কিছুটা বলতে পারেন আগে যেটাকে বলা হতো এসি সিটি, অতটা ভালো না হলেও এখনও পর্যন্ত যা ভালো আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। আপনার খুব একটা ঘাম হবে না, মানে ঘাম হবেই না সেভাবে, রীতিমতো সকালের দিকে হাঁটলেও ঘাম হয় না, কারণ এতটাই ঠান্ডা থাকে। এবং জাস্ট ওই 2 মাস বাদে বেশ সুন্দর আবহাওয়া থাকে। হ্যাঁ, বর্ষার সময় একটু মেঘলা থাকে, একটু ড্যাম ওয়েদার থাকে, কিন্তু ওভারঅল যদি দেখি এখানটার আবহাওয়া কিন্তু বেশ আরামদায়ক, মানে এসির মধ্যে আপনি যেরকম ফিল করবেন সেরকম। তো এটা হলো এখানটার একটা খুব ভালো প্লাস পয়েন্ট। কিন্তু আমি এখানে লক্ষ্য করেছি এটাতে একটা মাইনাস পয়েন্টও তৈরি হয়, যখন এরকম আরামের মধ্যে থাকা অভ্যাস হয় না, যেটা বলে শরীরের নাম মহাশয়। তো আমাদের শরীর এর সঙ্গে ফিট হয়ে যায়। এরপরে আমি যখনই অন্য কোথাও যাই দেশের মধ্যে, সাধারণত আমাদের দেশে তো প্রায় সব জায়গায় গরম, তো সেখানটায় গেলে কিন্তু খুব কষ্ট হয়। মানে আমি যেটা দেখেছি যে এই আরামে থেকে থেকে একটা পুরো দেশের অন্যান্য জায়গায় থাকার পক্ষে কিছুটা আনফিট করে দেয়। তো এটা আমার একটা মনে হয়েছে, এটা একটা সমস্যার ব্যাপার। প্লাস এই যেটা বলেছিলাম যে শ্বাসকষ্টের মতো সমস্যাগুলো এইরকম আবহাওয়ার জন্য বেড়ে যায়, যেটা মানে যদি এখানটায় আবহাওয়া গরম হতো তাহলে আর এটা হতো না। যাও, কিন্তু যখনই আসবেন আপনি এই যে আরামের যে আবহাওয়া সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এটা হলো একটা খুব বড় পয়েন্ট, যেটাকে আমি 3 নাম্বারে রেখেছি। 4 নাম্বার, এখানটার আশেপাশে প্রচুর ঘুরতে যাওয়ার জায়গা। মানে ব্যাঙ্গালোরের থেকে 50 কিলোমিটার মধ্যে যদি দেখুন অনেকগুলো জায়গা আছে, 100 কিলোমিটার, 300 কিলোমিটার, এইভাবে যদি দেখুন তাহলে 300 কিলোমিটারে তো আপনি দুপাশে, মানে যদি আমি স্ট্রেট 300 কিলোমিটার ধরি, রাস্তা দিয়ে বেশি হবে, তাহলে এক পাশে বঙ্গোপসাগর, এক পাশে আরব সাগর, মানে সমুদ্র পেয়ে যাচ্ছেন, ঠিক মোটামুটি দুটোর মাঝে আছে। এখানটার পশ্চিমঘাট পর্বত যেটা আছে, পশ্চিমঘাট পর্বতমালা, তার বিভিন্ন ঘোরবার যে জায়গা, যেমন উটি হতে পারে, মুন্নার হতে পারে, চিকমাঙ্গলুর হতে পারে, এরকমভাবে কিন্তু প্রচুর ঘোরবার জায়গা আছে ব্যাঙ্গালোরের আশেপাশে। এরপরে এর বাইরেও ছোট ছোট প্রচুর জায়গা আছে, যে জায়গাগুলোর ভিডিও আমি এই চ্যানেলে অনেক করি, তো সেগুলোও দেখতে পারেন। তো এরকম আপনার উইকেন্ড ডেস্টিনেশন যদি বলেন, সেটা প্রচুর। মানে আপনার ছুটি পেলেন 2-3 দিন, কোনো একদিক চলে যান, যদি ইচ্ছা হয় সমুদ্রে যান, যদি ইচ্ছা হয় পাহাড়ে যান। তো এরকম প্রচুর জায়গা আছে। এছাড়া ঐতিহাসিক জায়গা প্রচুর আছে, বিভিন্ন মন্দির যদি দেখার ইচ্ছা হয় সেগুলো আছে। তো ওভারঅল ঘোরবার জন্য জায়গা কিন্তু প্রচুর, যে কারণে আমি এখানটায় এটাকে আমি 4 নাম্বারে রাখলাম। তাহলে দেখুন, 1 নাম্বারে আমি রেখেছি এখানটার যে চাকরি, 2 নাম্বার স্বাস্থ্য, 3 নাম্বার রাখছি এখানটার আবহাওয়া, এবং 4 নাম্বার এখানটায় ঘোরবার জায়গা। 5 নাম্বারটা নিয়ে আমি একটু দ্বিধায় ছিলাম যে আমি কোনটাকে রাখবো, কারণ এখানটায় আমার দুটো বিষয়ের মধ্যে বেশ একটা মানে কিছুটা বলতে পারেন যে টাই হয়ে যাচ্ছে যে কোনটাকে রাখবো আমি। 1 নাম্বার হলো যে এখানটার সুরক্ষা, মানে সিকিউরিটির ব্যাপারটা, যেখানটায় কতটা সিকিওর। তো সেটা একটা মানে বেশ বড় একটা ব্যাপার, যে আমরা যেখানে যাচ্ছি সেখানে ঝামেলা ঝঞ্ঝাট কতটা আছে না নেই। তো এটা একটা হতে পারে। অন্যদিকে যেটা হতে পারে, যেখানটা বাচ্চাদের লেখাপড়া শেখানো বা বাচ্চাদের বড় করার জন্য। তো আমি এই দুটোর মধ্যে আগে রাখছি বাচ্চাদের লেখাপড়া শেখানোর ব্যাপারটা, কারণ এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই সুরক্ষার ব্যাপারটাও এসে যায়। এবং সুরক্ষাটাকে আমি কেন একটু নিচে রাখছি, তার কারণ হলো এখানটায় একটা সমস্যা যে বাড়ছে দেখছেন, যে এখানটার ভাষা সম্পর্কিত সমস্যা, এবং সেই জন্যে বিভিন্ন মানুষ কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যায় পড়েছেন। এরকম অনেকেই আমি জানি হয়েছে, এবং তার সঙ্গে কমেন্টেও 1-2 জন বলেছেন। আর 2 হলো এখানটার যে ক্রাইম রেট, যেটা আমরা জানি না, মানে আমরা ভাবি একেবারেই নেই, এই দুটো। তো সেই দুটো সম্পর্কে একটু আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদের পড়ে শোনাচ্ছি ব্যাপারগুলো কি আছে। একজন কমেন্ট করেছেন, তার যে নামটা আছে ইউটিউবে, দ্য বেটার ইনসাইট। তো তিনি যেটা বলেছেন, যে এখানটায় অনেকগুলো কথা বলেছেন, সোশ্যাল লাইফ জিরো ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি সিকিউরিটির ব্যাপারে যেটা বলবো সেটা হলো, এক লোকাল মাফিয়া রং সাইড থেকে এসে গাড়িতে ধাক্কা মারলো, মানে কেউ একজন এসে গাড়িতে ধাক্কা মারলো, ট্রাফিক পুলিশের
সঙ্গে নিয়ে রীতিমতো থ্রেট করে বলেছিল কানাডা জানো না, মানে ট্রাফিক পুলিশের সঙ্গে নিয়ে সে এসে থ্রেট করছে, উল্টে ইনি গাড়ি চালাচ্ছেন তাকেই। 15,000 নিয়ে চলে গেল, মানে তাকে থ্রেট করে পুলিশের সঙ্গে নিয়ে 15,000 নিয়ে চলে গেল, অথচ দোষটা তার, সে রং সাইড দিয়ে গাড়িতে আসছে, মানে রাস্তা যেদিক দিয়ে যাওয়ার কথা ওয়ান ওয়ে, তার উল্টো দিক দিয়ে এসে ধাক্কা মারছে, পুলিশকে নিয়ে থ্রেট করে 15,000 টাকা নিয়ে চলে গেছে। আমাদের তরফে কোনো দোষ ছিল না। আমি থানায় যেতে চাইছিলাম, কিন্তু ওখানে গেলেও হয়তো বাজে এক্সপেরিয়েন্সই হতো। এরকম বেশ কিছু জঘন্য অভিজ্ঞতা হলো। তো এরকম একটা অভিজ্ঞতার কথা লিখেছেন দ্য বেটার ইনসাইট, আমি স্ক্রিনশটও দিয়ে দেব। এবং এটা যে ইনি একমাত্র বললেন তা নয়, আমি এরকম জানি পার্সোনালি একজন, তার সঙ্গেও এরকম হয়েছে। তিনি গাড়ি ঘোরাচ্ছেন রাস্তার ইউটার্ন নেওয়ার জন্য, গাড়ি দাঁড়িয়ে আছে, তখন সাইড দিয়ে পেছন দিক থেকে এসে একজন বাইক এনে ধাক্কা মেরে তার পেছনের কাঁচটা ভেঙে দেয়, এবং তারপরে লোকাল লোকজন এসে হুজ্জুতি, থানায় যায়, সেই রকম ইজিলি পয়সা দেয়নি, এবং সে সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত বসে থেকে আলটিমেটলি পুলিশ বলল দেখুন আপনি পয়সা দিয়ে মিটিয়ে নিন, নইলে এই কেস কামারি হবে, ফালতু দৌড়াবেন। তো এরকম, এর বাইরে আরও টুকটাক এরকম অনেকই শোনা যায়, যে যেখানটা কিন্তু পুলিশ এরকমই কাজকর্ম করেছে। ফলে এই সিকিউরিটির ব্যাপারটা কিন্তু আমি 6 নম্বরে রাখবো বা 5 নম্বরের মধ্যে রাখতে পারছি না। আরও একটা জিনিস আমি আপনাদের বলি, যে এখানটার পরিসংখ্যান কি আছে, যে আমাদের পশ্চিমবঙ্গে তো আপাতত খুবই বাজে অবস্থা, আপনারা সকলেই জানেন, যে সেখানটায় নারী সুরক্ষা নিয়ে রিসেন্টলি আরজি কর হলো, তারপরে রিসেন্ট ঘটনাগুলো হলো ল কলেজ। তো এখানে সেই ব্যাপারটা কতটা কি, আমি একটু পুরানো পরিসংখ্যান পেয়েছি, এটা 2022 সালের, রিসেন্টলি আমি গুগল থেকে পাইনি। সেখানটায় আমি যেটা দেখছি, আমি স্ক্রিনে দেখাবো, এইটা দিল্লিতে সবচেয়ে বেশি ক্রাইম হয়েছে, মোট ক্রাইম সংখ্যার কথা আমি বলছি। দিল্লিতে হয়েছে 14,000, মুম্বাইতে 6,000, ব্যাঙ্গালোরে 3,924, ব্যাঙ্গালোরে 3,924, 3 নম্বরে আছে ব্যাঙ্গালোর, তারপরে জয়পুর, লখনৌ, পুনে, কলকাতাতে আছে 1,890। মানে দেখুন, কলকাতা থাকছে কিন্তু, হায়দ্রাবাদের ডেটা নেই, ওটাকে বাদ দিলাম। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর 3, জয়পুর, লখনৌ 6, কলকাতাতে আছে 7 নম্বরে, এবং ব্যাঙ্গালোর 3 নম্বরে। ব্যাঙ্গালোরে 3,900, কলকাতায় আছে 1,800, মানে জাস্ট হাফেরও কম। যে কলকাতার এত সমস্যা, তা সত্ত্বেও কিন্তু কলকাতা কিন্তু এই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু অনেকটা ভালো অবস্থায় আছে। এবং এটা আমি যদি দেখি পার লাখ পপুলেশনে কতজন আছে, তো মোট সংখ্যা, কিন্তু মানুষ 1 লক্ষের মধ্যে কতটা অসুবিধা। এখানে মুম্বাই সবচেয়ে বেশিতে আছে, 1 লাখের মধ্যে 376.3টা কেস হচ্ছে। তারপরে আহমেদাবাদ, গুজরাট, আহমেদাবাদ 360, ব্যাঙ্গালোর ঠিক তারপরে আবার 3 নাম্বার 337, 1 লাখে 337 ক্রাইম হয়েছে মেয়েদের এগেনস্টে। এটা ওভারঅল ক্রাইম না, এটা শুধু মেয়েদের এগেনস্টে। তারপরে আছে হায়দ্রাবাদ, জয়পুর, পুনে, লখনৌ, দিল্লি, তারপরে কলকাতা। একটু কলকাতা ভাবুন তো কত হতে পারে মেয়েদের এগেনস্টে, জাস্ট ভিডিওটা পজ করে একটু লিখে দিন। যেখানে মুম্বাই 376, ব্যাঙ্গালোর 337, কলকাতা কত হতে পারে? কলকাতায় আছে মাত্র 27.1, মাত্র 27.1। তাহলে বুঝতে পারছেন যে পার লক্ষে কতটা কম। এটা 2022 সালের একটা রিপোর্ট থেকে আমি বললাম। এর মধ্যে আপনাদের মনে হতে পারে যে মহিলা রিপোর্ট হয়তো পুলিশে ক্যাপচার করছে না, পুলিশ নিচ্ছে না, সেটা হতেই পারে, এবং আমার ধারণা সেটা কিন্তু সব জায়গাতেই হতে পারে। এটা যে শুধুমাত্র কলকাতাতে যায় না, এটা সব জায়গায়। সাধারণত নারী নিগ্রহের ঘটনাগুলো কিন্তু খুব কমই রিপোর্ট হয়, মেয়েরা লজ্জার কারণে বা কোনো কারণে যেতে চায় না, ভয়ে লজ্জায়। ফলে কলকাতা কিন্তু এই অবস্থায়ও দেখতে পাচ্ছেন যে কত কম, মানে 10 ভাগের 1 ভাগ। তা সত্ত্বেও আমরা এরকম হইচই করছি, আমাদের সামনে আসে কারণ আমরা হইচই করি। 2 হলো আমাদের ন্যাশনাল মিডিয়াগুলো যেহেতু কলকাতায় বা পশ্চিমবঙ্গে নেই কেন্দ্র সরকার, সেই জন্য তারা একটু হাইলাইট বেশি করে, তো এই সমস্তগুলো হয়। যাও, এরকম হয়েছে, মানে ব্যাঙ্গালোর কিন্তু সেফের দিক থেকে আমি যদি বলি একদম স্বর্গ তা নয়। দেখলেন দুটোই কলকাতার থেকে বেশি ক্রাইম রেট আছে, এবং এই ডেটাটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি, 2022 সালের ডেটা। যে কারণে আমি সিকিউরিটির ব্যাপারটাকে আমি 5-এ রাখছি না, আমি 5-এ রাখলাম যেটা, সেটা হলো এখানটার বাচ্চাদের বড় করার ব্যাপার, এখানটা লেখাপড়ার। আমার মনে হয় এখানটায় বাচ্চাদের বড় করার জন্য কিন্তু একটা ভালো
সুযোগ বা একটা পরিবেশ আছে। হতে পারে এটা হায়দ্রাবাদেও আছে, বোম্বেও আছে, পুনেও আছে, হতে পারে। আমি অতটা জানি না ওই শহরগুলো সম্পর্কে এত ডিটেলে বাচ্চাদের জন্য। হায়দ্রাবাদ কিছুটা জানি, মোটামুটি একই রকম। অন্যান্য শহরগুলো যেহেতু এখান থেকে অনেকটা দূর, চেনাশোনা মানুষ কম, আমি খুব একটা ভালো খবর বা খুব বেশি ডিটেলে জানি না। কিন্তু কলকাতার সঙ্গে যদি তুলনা করি, আমাদের কলকাতায় যেমন বিপথে যাওয়ার রাস্তা অনেক, সেখানে সিগারেট খাওয়াটা তো একটা খুব কমন ব্যাপার, নেশাদ্রব্য অন্যান্যগুলো বা অন্যান্য খারাপ সঙ্গে পড়ার সুযোগটা অনেক বেশি, যেটা কিন্তু এখানটায় অনেক কম। এখানটায় যেহেতু মানুষ অনেকটা আত্মকেন্দ্রিক, সেই জন্য এই সমস্ত ব্যাপারগুলো ছড়ায়ও কম, মানুষের সঙ্গে অত বেশি মেশে না, বাচ্চাদের খারাপ হওয়ার জায়গাটা অনেকটা কম। আর এখানটার স্কুল যেগুলো আছে মোটের ওপর বেশ ভালো, মানে বিভিন্ন রকমের স্কুল আছে। স্কুল নিয়ে আমি গতবারে বলেছিলাম যে আমার এক কোনো কলিগ 6 লক্ষ টাকা দিচ্ছে, তার ইচ্ছা সে দিচ্ছে, কারণ সে ইন্টারন্যাশনাল স্কুলে পড়ায়। তবে কেউ কেউ বলেছেন যে না না, এ তো চৈতন্য, নারায়ণা এক্সেট্রা এক্সেট্রা স্কুল, তাদের তো অনেক কম। কেউ একজন বলেছেন তার বাচ্চাকে পড়াচ্ছে বোধহয় 90-95 হাজার টাকা। এখন জানি না তার বাচ্চা কোন ক্লাসে পড়ে। যিনি যার কথা 6 লাখ টাকা বলছি, সে এখন ক্লাস 6-এ পড়ে। তবে 6 লাখ যে সবচেয়ে বেশি তা নয়, এখানটায় স্কুল আছে কিছু স্কুল যেগুলো কিন্তু 17 লাখ টাকা পর্যন্ত বা 17.5 লাখ টাকা পর্যন্ত তাদের স্কুল ফি, ইন্টারন্যাশনাল স্কুল, এবং 17 লাখ টাকা ভাবতে পারেন। আমার ছেলেমেয়েরা যেগুলোতে পড়ে সেগুলোতেই ধরুন 1,20,000 থেকে 1.5 লাখের মধ্যে বছরে ফি আসছে আপাতত। হ্যাঁ, অবশ্য যদি তার সঙ্গে বাস টাসগুলো যোগ করি তাহলে ধরে নিন 2 লাখ আর 1.5 লাখ এরকম একটা ফিজ আসছে। ফলে এখানটা বিভিন্ন রকমেরই আছে, কিন্তু ওভারঅল এখানটা পড়াশুনোর মান আমার মনে হয়েছে এটা অনেক বেটার, এবং বাচ্চারা খুব কম্পিটিশনের মধ্যে থাকে। মানে স্কুলে আমি আমার ছেলে যখন ছোট ছিল তখন বারাসাতের একটা নামি স্কুলে যেত, খুবই নামি, এবং সেখানটার টিচারদের যেভাবে আমি দেখতাম আসতো বা যেভাবে পড়াতো, তার তুলনায় আমি এখানে এসে দেখেছি পড়াশোনাটা অনেক ভালো। এবং টিচারদের আমার অনেক জায়গাতেই দেখবেন খুব ফ্যাশন দিয়ে তারা স্কুলে যাচ্ছে, খুব সাজুগুজু করে। অবশ্য খারাপ কিছু না, যদি কারো সাজুগুজু করতে ভালো লাগে সে করতেই পারে। এখানটায় আবার সেই ব্যাপারগুলো দেখবেন না, এগুলো খুব বেশি হলে মানে কিছুই সেরকম দেখি না। খুব সাধারণভাবে আমাদের যখন আমরা সরকারি স্কুলে পড়তাম, আমাদের দিদিমণিরা যেমনভাবে আসতেন এরা সেভাবেই যান, এবং পড়াটা কিন্তু মূলত পড়াশুনোর মধ্যেই থাকে এবং পড়াশুনোর ফোকাসই হয়। আমার ছেলেমেয়েরা যে স্কুলে যায় সেখানে একটা ভালো ব্যাপার দেখেছি, আমার যদি কখনো মনে হয় যে আমি প্রিন্সিপালের সঙ্গে দেখা করব বা টিচারের সঙ্গে দেখা করব, টিচারের সঙ্গে তো প্রতিদিন দেখা করা যায় যে কোনো সময় উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, প্রিন্সিপালের সঙ্গেও উইদাউট অ্যাপয়েন্টমেন্ট দেখা করা যায় যদি তিনি ফ্রি থাকেন। হয়তো কিছুক্ষণ বসতে হতে পারে, তারপরে দেখা করা যেতে পারে একটু বিকালের দিকে, নইলে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইলে পেয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। বা যে খাতাগুলো দেখানো হয়, যে এক্সামগুলো হয়, সে খাতাগুলো কিন্তু আমাদের দিয়ে দেয় যে দেখে নাও যে মার্কস কেন কাটা হয়েছে বা কী হয়েছে, কী করছে না করছে সেগুলো। কেউ যদি খারাপ করে তাকে আলাদাভাবে পড়িয়েও দেয়, যে ভালো রেজাল্ট করেনি তো তাকে আবার ডেকে এনে করে, আলাদাভাবে তাকে বলে, বোঝায়। এবং পড়াশুনোটা আমার মনে হচ্ছে অনেকটা এখানটা বেশি ফোকাসড এবং অনেকটা বেশি তুলনামূলকভাবে ভালো, কিন্তু প্রচুর চাপ থাকে, এটা আমি দেখেছি বাচ্চাদের শৈশবের হিসাবে। আমার মনে হয় সেটাও আবার একদিকটা খারাপ ব্যাপার যে প্রচুর চাপ থাকে, এবং এটা প্রায় প্রত্যেকটা স্কুলে। তো এই ব্যাপারগুলো আছে, মানে বাচ্চাদের বড় করার জন্য আমার মনে হয় এটা খুব একটা ভালো জায়গা, যে কারণে এটাকে আমি 5 নম্বরে রাখছি। তো এই হলো ব্যাঙ্গালোরের 5টা ভালো পয়েন্ট। আমি এই রকম ভিডিওগুলো আগেও করেছি, আমি প্রথমবার করছি তা না। ব্যাঙ্গালোরের ভালো মন্দতে দেখবেন এরকম অনেকগুলো ভিডিও করেছি। একটা ভিডিওতে 5 লক্ষের বেশি মানুষ দেখেছেন, যেখানে আমি ভালো মন্দ মিশিয়ে বলেছিলাম। এর বাইরে আরও সোশ্যাল লাইফের কী পার্থক্য, এরকমভাবে অনেকগুলো ভিডিও এই একই প্লেলিস্টে আমি করেছি। গত ভিডিওটা আমি শুধুমাত্র নেগেটিভ ব্যাপারগুলো আলোচনা করেছিলাম, আজকে পজিটিভ ব্যাপারগুলো আলোচনা করলাম। আশা করি তাহলে আপনাদের অনেকের পরিষ্কার হবে যে এখানটা কেন মানুষ আসে, এবং আমার উদ্দেশ্য আপনাদের একটা সামগ্রিক একটা ধারণা দেওয়া, ব্যাঙ্গালোরের কী ভালো কী খারাপ পুরোটা জানুন, পুরোটা জেনে আপনি সিদ্ধান্ত নিন। আপনার যদি মনে হয় যে এটা আপনার পক্ষে উপযুক্ত, আপনি আসতে পারেন, কিন্তু জেনে আসুন, না জেনে না। বা শুধুমাত্র ভালোটা জেনে আসলেন, এসে দেখলেন আরে বাবা এত সমস্যা আছে এখানে, তো সেটাও যেন না হয়। তো সেই জন্যেই আমার এই উদ্দেশ্য। আমার এখানটায় ব্যাঙ্গালোরের বদনাম করারও কোনো ইয়ে, কারণ আমি এখানে থাকি, তো বদনাম করার তো প্রশ্নই নেই। আর আমি কিছু মিথ্যাও বলিনি যে বদনাম হবে। যে খবর যেগুলো আমি বলেছিলাম সেগুলো আপনি ভিডিও বা গুগলে সার্চ করলে নিজেই দেখতে পাবেন যেখানটায় কত কিছু হচ্ছে। তো নতুন কিছু আমি বলিনি, শুধু এক জায়গায় করে একটা ভিডিও আকারে বলেছি। আপনি যদি খোঁজ না রাখেন তাহলে আপনি জানবেন না, আপনার অদ্ভুত লাগতে পারে, নইলে কিন্তু এটা খুব জানা ব্যাপার। নতুন কিছুই আমি বলিনি, এগুলো প্রত্যেকটাই।
যাই হোক, তাহলে ওভারঅল কী কী ছিল আমি বলে দিই। 1 নম্বরে ভালোর দিক থেকে 1 নম্বরে চাকরি, 2 নম্বরে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা, 3 নম্বরে আবহাওয়া, 4 নম্বর ঘুরতে যাওয়া এবং 5 নম্বরে বাচ্চাদের পড়াশুনো করানো। এই হলো 5টা সেরা সুবিধা ব্যাঙ্গালোরের আমার মনে হয়। আর অসুবিধাগুলো যেমন গত ভিডিওতে বলেছি, না দেখে থাকলে একবার দেখে নিন এবং পুরোটা দেখে নিয়ে তারপরে আপনি এবার নতুন করে কমেন্ট করুন যে আপনি আমার এই ভিডিওগুলো সম্পর্কে কি বলবেন। পরে আমি আরেকটা ভিডিও করব যেখানে আপনাদের এই কমেন্টগুলো আমি হয় পড়ে শোনাবো, আজকে যেমন একজনেরটা শোনালাম, বা তার সম্পর্কে আমি আরও কিছু বলবো এবং আমি কেন এখানে আছি বা আমার প্ল্যান কি, যদি সেরকম কিছু হয় কিছুটা আমি আপনাদের জানাবো। তো আশা করি এই ভিডিওটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি খুব ভালো ভালো কথা বলেছি ব্যাঙ্গালোরের সম্পর্কে, তো নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে এবং আশা করি আপনি যারা কমেন্ট করেছিলেন তারা সকলেই আবার এটাতেও কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যারা নতুন দেখছেন ব্যাঙ্গালোরের বাইরে থেকে, তারা আপনাদের কি মনে হচ্ছে এই দুটো ভিডিও দেখে ব্যাঙ্গালোর সম্পর্কে সেটাও জানাতে পারেন। আর যারা আছেন এখানে তারা তো জানেন, ভালো খারাপ সবই জানেন। তাদের আমি যেটা বলছি সেটা মায়ের কাছে মাসির বাড়ির গল্প হচ্ছে, তাদের নতুন কিছু আমি বলছি না, তারা সবাই সব জানেন। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।